প্রতিদিনই ডানা মেলছে বিমান, পাড়ি দিচ্ছে সুদূর কোনো ভিনদেশে, আর সেই সাথে ফেরি হচ্ছে হাজারো বঙ্গ সন্তানের স্বপ্ন। কখনো জীবিকার তাগিদে, কখনো উচ্চশিক্ষায়, একটু ভালো থাকা, নিজেকে সময়ের যোগ্য হিসেবে গড়ে তোলার এই যুদ্ধে ছুটছেন সবাই। যখন এটা ভাবি যে আমার ছেলে আমার কাছে নেই, আর বিশেষ করে ঈদের দিন মা রান্না করবে, ছেলে খাবে, আমার ছেলে ওখানে একা একা রান্না করছে, এটা মানে বেশি খারাপ লাগে আমার। এটা এমন লাখো সন্তানের পরিবার পরিজন ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশের আনাচে কানাচে। সন্তানের শূন্যতা মায়ের চেয়ে আর কে ভালো বোঝে? উৎসব পার্বণে সন্তানকে কাছে না পাওয়ার যে বেদনা, তা সহ্য করার ক্ষমতা কজনেরই বা থাকে? ঈদের দিন যখন প্রথমবার ঈদে ও বাইরে ছিল, তখন ও চাচ্ছে যে আমরা সবাই একসাথে বসি, ওর সাথে কথা বলি। ওর খালামণি এখানে আসছে, খালাতো ভাই বোন, আমরা, ওর মামি, সবাই আমরা এক জায়গায় বসছি। ও এখানে আমাদের সাথে এইভাবে কথা বলছে, স্ক্রিপ্টে কথা বলছে। মানে মনে হয় না যে ও অত দূরে আছে, তখন মনে হচ্ছে যে ও কাছে। যখনই ওকে দেখি না, যখন বন্ধ করে দিই, তখন মনে হয় যে আমার ছেলে আমার কাছে নেই। তখন বুঝি, তখন খুব খারাপ লাগে। যখন কথা বলতে থাকি তখন আর বুঝি না যে আমার ছেলে দূরে আছে। যখন প্রথম গেছে, ও রান্না করলে আমার সাথে শেয়ার করতে, হয়তো রান্না করে মানে কি রান্না করবে আম্মু, আমি এখন প্রথম একদিন খিচুড়ি রান্না করবে, আম্মু এটা কোন ডাল দিলে ভালো হবে, ডালটা ভাজা হলো কি না, মানে কতটুকু মশলা লাগবে, এইভাবে জিজ্ঞেস করে ও করছে। পরে মানে এখন তো রান্না সেই ভালো পারে, আমাকে বলে যে আম্মু আমি মানে এখানে ঢাকা আসলে তোমাকে রান্না করে যেতে দেবো না, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। এখন আমার থেকেও মনে হয় ও অনেক ভালো রান্না করতে পারে। তাই মিস করি বেশি সকালটাই। নামাজ পড়ে যখন আসতো, আমাকে সালাম করতো, আমি ওকে সালামি দিতাম। তখন মানে এই থাকতো যে আম্মু আমাকে মানে আমি কত দিব, ওর আব্বু কত দিবে, এই যে একটা আনন্দ, মানে এইটাই বেশি খারাপ লাগে। এখন আমার ছেলে ওখানে একা একা, মানে এই জিনিসটা তো পাচ্ছে না। কোহিনুর আক্তার। বড় ছেলে কামরুজ্জামান কপল পাড়ি জমিয়েছেন সুদূর যুক্তরাজ্যে। উদ্দেশ্য উচ্চশিক্ষা গ্রহণ, তাও 5 বছর হতে চলল। সেই থেকে ভিন্ন এক জীবন সংগ্রাম। পরিবার পরিজন ছাড়া একাকী এই জীবন সংগ্রাম সত্যিই কঠিন। তারপরও যুদ্ধ শেষে বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে গড়ে নেয়ার আনন্দটাই নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। যদিও ছেলেকে মানুষ করার জন্য বাইরে পাঠাতে হয়েছে, মানে এটা খারাপ লাগে আমাদের কাছে। তারপরও ছেলেকে মানুষ করতে হলে মানে বাইরে তো দিতে হবে, সেই হিসাবে দিয়েছি। আর যখন ও দেখি যে কথা বলে, মানে অনেক কিছু শিখছে আমাদের সাথে, যখন শেয়ার করে, যে তখন বুঝি যে না, আমি দিয়ে অনেক ভালো করছি, অনেক কিছু শিখতে পারছি যেগুলো বাংলাদেশে থাকলে হতো না। ছেলেকে দূরে রেখে কেমন কাটে মায়ের দিন? ছেলে যখন ছোট ছিল, মানে সকালে ঘুম থেকে ডেকে উঠাতাম, নামাজে যাবে, ওর আব্বার সাথে তাড়াতাড়ি ওঠো, গোসল করতে হবে। গোসল করে মানে নতুন পাঞ্জাবি পায়জামা পরে হয়তো টেবিলে খাবার রেডি করে রাখছি, একটু সামান্য মিষ্টি মুখ করে নামাজে যেত ওর আব্বার সাথে। তাই এসে নামাজ পড়ে যখন আসতো, এসে আমাকে সালাম করবে, সালাম করে আম্মু সালামি দাও, মানে সালামি দেওয়া, এই যে একটা অন্যরকম থাকতো যে আমার ছেলে এখন নামাজ পড়ে এসে আমাকে সালাম করবে। আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে থাকতাম যে সালামি দেব। তারপর ঘুরতে যেত বাহিরে। আর এখানে তো আমরা অনেক বছর এই জায়গায় আসি, মানে আশেপাশে সব ফ্রেন্ড, ওরা বাইরে ওদের ফ্রেন্ডদের সাথে ঘুরতো, আবার ওদেরকে নিয়ে আসবে। দেখা গেছে যে নামাজ পড়ে বের হয়ে গেল, আমাকে সালামি নিয়ে ঘুরে আবার ফ্রেন্ডদের নিয়ে আসতো। মানে এইভাবে যে এখন তো আর মানে দূরে আসছে, হয়তো ঈদের দিন কথা বলি ওর সাথে, স্কাইপিতে বসে কথা বলি, তো ওই জিনিসটা তো দেখি না। যেমন আগে ঈদের সময় কাছে আসতো, জড়ায় ধরতো আম্মু, সেটা তো এখন মানে ছুতে পারছি না আর কি ছেলেকে। এটাই মানে খুব খারাপ লাগে যখন এটা ভাবি যে আমার ছেলে আমার কাছে নেই, যে আমার ছেলে এতটুকু বয়সে কেন ও একা একা রান্না করবে। যদিও তার ভালোর জন্যই তাকে বাইরে পাঠাতে হয়েছে, যে ওখানে লেখাপড়া করবে, আমার ছেলে মানুষের মতো মানুষ হবে। কষ্ট, হ্যাঁ। তারপরেও যত কিছু মানে এটা বুঝি, তারপরেও খারাপ লাগে। অনেক দূরে আছে আমার ছেলে, এটা ভেবে হয়তো অনেক খারাপ লাগে। হ্যাঁ, ছোটোবেলা তো অনেক বায়না থাকে বাচ্চাদের, সেরকম ওরও ছিল। তো বাবা মার কাছে হয়তো পোশাক নিয়ে মার্কেটে যাব, এইরকম ড্রেস নিতে হবে, এরকম অনেক বায়না ছিল।
বড় হওয়ার পরে তো বড় হওয়ার পরে ওইরকম বায়না আছে, যখন নিজে নিজে মার্কেট করবে, ওর পোশাক ও কিনতে যাবে বা ওইভাবে যেত। কিন্তু যখন বাইরে চলে গেছে তখন তো খারাপ লাগবে। এটা যদিও আমাদের দেখা হয়, হয়তো কথা হচ্ছে, কিন্তু ওকে তো ছুতে পারছি না। হয়তো কথা বলতেছি, মনে হচ্ছে যে ও কাছেই আছে, কিন্তু কাছে থাকলেও আমার পাশাপাশি বসতে পারছে না, আমি ওকে ছুতে পারছি না। এটা খুব খারাপ লাগে আমার। যখন দেখি যে ও আমার সাথে কথা বলে তখন খুব ভালো লাগে। মানে এমনিতে রেগুলারই প্রায় স্কাইপে হ্যাঁ, স্ক্রিপ্টিতে সবসময় কথা হয়, এবং কথা যখন বসি মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টাও পার হয়ে যায়। তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না। ওর মাছ ভাজি, মানে বিশেষ করে তেলাপিয়া মাছ, কই মাছ বড় বড়, এগুলো ভাজিটাও খুব পছন্দ করে। তা যখনই আমি বলি যে এটা আম্মু আজকে কী রান্না করেছো, ওইটা বললে মানে ওর খুব খারাপ লাগে, মানে মানে খুবই, তখন আমারও খুব খারাপ লাগে ওই জিনিসটা খেতে, যে আমার ছেলে এটা খুব পছন্দ করতো। এটাই আমার কাছে বেশি লাগে। মাঝে মধ্যে একটা বলে যে আম্মুর হাতের এখন আমার মনে হয় যে তোমার হাতের একটা ডিম ভাজা, মানে এই যে না জিনিসগুলো, এগুলো তখন খুব খারাপ লাগে। আসলে পুরোটাই মিস করা হয়। একটা মানুষের জীবন বলতেই মা, তার সবকিছুই মাকে ঘিরে। তো মা যেখানে থাকে না, এখানে সবকিছুই অন্ধকার। আমি যাই করি না কেন, আমার লাইফের সমস্ত সবকিছুই চাবো মার সাথে শেয়ার করতে। তো দেখা যায় সেটা কথা হচ্ছে বা স্কাইপিতে বসে কথা হচ্ছে মার সাথে, বাট এখানকে আদৌ হয়তো আমি যে ফিলটা ফিল করতেছি, হয়তো এটা আমি বুঝতে পারতেছি না আমাকে, কারণ এটা বলে বোঝানোর মতো একটা ব্যাপার না। একটু স্নেহ, একটু আদর, একটু তোমার মায়া। ডিজিটাল বাংলাদেশ। ইন্টারনেট তরঙ্গে ভাসছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। 1000 মাইলের দূরত্ব এখন হাতের মুঠোয়। মায়ের মন পড়ে থাকে সুদূরে সন্তানের কাছে। প্রতি মুহূর্তে মন চায় সন্তানের মুখটা দেখতে। ঈদের দিন আসলে মিস করা তো প্রথম থেকেই। বিশেষ করে ঈদের দিনে সবচেয়ে বেশি মিস করি সকালে যখন মা ঘুম থেকে ডেকে তুলে এবং মানে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রিপেয়ার হওয়াটা। দেখা যায় যে নিজেই উঠতেছি, নিজে উঠে তখন মিস করি, বাট ট্রাই করি উঠে মাকে ফোন দেওয়ার জন্য। তো ওই ফিলটা পাই না, বাট ফোন দিয়ে কিছুটা কথা বলি যে হ্যাঁ মা, আমি নামাজ পড়তে যাচ্ছি বা নামাজ পড়তে যাবো। আর বাংলাদেশে যখন থাকতাম, উঠেই দেখতাম যে সবকিছু রেডি, ঠিক আছে। ঈদে যাওয়ার আগে হয়তো সেমাই পায়েস সবকিছু টেবিলে রেডি করে রাখবো মা, মুখে দিয়ে আমরা নামাজ পড়তে যাবো। তো আবার এসে মায়ের কাছ থেকে সালামি নেওয়া। যত বড়ই হয়েছি বা স্টেজ পর্যন্ত আমার কাছে সবসময় সালামি পেতাম। তো এটা থাকতোই এই ব্যাপারটা। তো এই জিনিসগুলো খুব মিস করি। আর সবকিছু মিস করি, মা সবকিছু মিস করি। মাগো মা, কেমন আছে ছেলেটা? শরীর খারাপ করেনি তো? সকালে কি খেয়েছে, দুপুরেই বা কি খাবে? ঈদের নতুন পোশাক কিনেছে? ঈদের সকালে কি পরবে? ঈদের নামাজই বা পড়বে কোথায়? শ্যামাই পায়েস কোথায় খাবে না খাবে? বন্ধুদের সঙ্গে কোথায় যাবে? এমন হাজারো প্রশ্ন মায়ের। আসসালামু আলাইকুম আম্মু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো মা? এই তো মা, আছি আলহামদুলিল্লাহ ভালোই। তোমার শরীর ভালো সবার? হ্যাঁ, সবাই ভালো। তারপর তোমাদের ঈদের প্ল্যান কি বলো? ঈদের প্ল্যান আছে ঢাকাতেই, বাসায় থাকবো, এবার দেশে যাচ্ছি না। তোমার সাথে কথা বলবো, যে যার জন্য বাইরেও যাবো না কোথাও। আমি কাজে থাকবো, কাজ থেকে এসে নামাজ পড়ে এসে বসবো সকালবেলা। ঈদের মার্কেট করো নেই? না, ঈদে তেমন একটা শপিং করা হয় না এখানে, নরমালি হয় না। আর কিছু না কিনলে একটা পাঞ্জাবি কিনবা না? নতুন পাঞ্জাবি ছাড়া আর মানে নামাজে যাবা কেমন করে? পুরান পাঞ্জাবি পরে? পাঞ্জাবি নতুন আছে মা, ভাইয়া এখানে একটা পাঞ্জাবি দিছে, লাস্ট ঈদ দিছিল, ওইটা পরে যাবো, ঠিক আছে। আর পাঞ্জাবি কিনা হয় না, আর কেউ দিতে চাইলেও মানা করি, কারণ একটা পাঞ্জাবি মনে করো যে ঈদ ছাড়া আর পাঞ্জাবি পরার ওকেশন খুব নাই, ঠিক আছে। পয়লা বৈশাখটাতে পরা হয়, এছাড়া আর পরা হয় না। তো মোটামুটি ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তুমি কি ঈদে এখানেই থাকবা, যে বাসায় আসছো এখন?
ঈদেও কাজ আছে, তো কাজ করতে হবে, কাজ করে এসে নামাজ পড়তে যেতে হবে। সবার মোটামুটি কাজ থাকে, তো সবার বন্ধ একসাথে নেওয়া হয় না। তো আমাদের প্ল্যানটা এরকম থাকে যে মানে ঈদের আগে হয়তো সবাই প্ল্যান করি যে ঈদের পরে সবাই একটা দিন বন্ধ নিয়ে, 1-2 দিন বন্ধ নিয়ে সবাই একসাথে গেট টুগেদার করি। মা ছেলের আলাপচারিতা চলুক বিরামহীন, আমরা বরং একটু বিরতিতেই যাই। ফিরে এসে শুনবো বয়সের ভারে নুয়ে পড়া এক মায়ের কথা, যার 2 সন্তানই থাকেন দূর দেশে।